আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা। ইতোমধ্যে আমরা উত্তর আমেরিকা মহাদেশের 23টি রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আমেরিকা মহাদেশের 23টা রাষ্ট্রকে 3টা অঞ্চলে ভাগ করা হয়েছে। তার মধ্যে কিন্তু আমরা 2টা শেষ করে ফেলেছি অঞ্চল। একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল যেখানে রাষ্ট্র ছিল 3টি, একটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল যেখানে রাষ্ট্র ছিল 7টি। এখন আমরা উত্তর আমেরিকা মহাদেশের সর্বশেষ অঞ্চল, তোমরা দেখতেই পাচ্ছ উত্তর আমেরিকা মহাদেশের 23টি রাষ্ট্র 3টা অঞ্চলে ভাগ। এর মধ্যে 2টা অঞ্চল আমাদের ক্লিয়ার। এখন 3 নম্বর অঞ্চল লেখার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। ক্যারিবিয়ান অঞ্চল বা যাকে বলছি ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল, যেখানে রাষ্ট্র আছে 13টা এবং এটি কিন্তু উত্তর আমেরিকার সর্বশেষ বা 3 নম্বর অঞ্চল। তার মানে 23টা রাষ্ট্র 3টা অঞ্চলে ভাগ, 2টা ক্লিয়ার। এখন 3 নাম্বারটা তোমরা ক্লিয়ার করে নিবা। তো লক্ষ্য করো সবাই, এই 13টা রাষ্ট্র, ক্যারিবিয়ানের 13টা, ওয়েস্ট ইন্ডিজের 13টা রাষ্ট্র আমরা মনে রাখার যে টেকনিক অবলম্বন করতে পারি। মনে করো তোমরা এইচএসসি পাস করেছো, এইচএসসি পাস করে সবাই সূত্রটা লিখে ফেলো। এইচএসসি পাস করে বিবিএস শেষ করে, কি বলো তো বিবিএস, এইচএসসি পাস করে বিবিএস শেষ করে পিএইচডি, পিএইচডি অ্যাকচুয়ালি ডিগ্রির নাম কিন্তু হয় পিএইচডি, তাই না, নকল ডিগ্রি। পিএইচডি অর্জন করে, তাহলে মনে করো তোমরা যে কাজটি করেছো সেটি হচ্ছে এইচএসসি পাস করেছো, এইচএসসি পাস করে বিবিএস শেষ করে পিএইচডি অর্জন করে লাস্টে গিয়ে হয়েছো কি জানো, ডিজে। হওয়ার কথা অনেক বড়, লাস্টে গিয়ে হয়েছো ডিজে টিজে হয়েছো। আর পাশের বাড়ির আন্টি তোমাদের রাগায় অমুকের ছেলে বা অমুকের মেয়ে কি হয়েছে, ডিজে টিজে হয়েছে। তাহলে আমাদের টেকনিক হচ্ছে এইচএসসি পাস করে বিবিএস শেষ করে, তোমরা কি পাস করেছো, এইচএসসি পাস করে কি শেষ করেছো, বিবিএস শেষ করেছো, কি অর্জন করেছো, পিএইচডি অর্জন করেছো, লাস্টে গিয়ে হয়েছো কি ডিজে। অর্থাৎ অনেক বড় কিছু হওয়ার কথা থাকলেও তোমাদের এই ডিগ্রিটি নকল হওয়ার কারণে, একটা ডিগ্রির নাম কি পিএইচডি, যাকে বলা হয় ডক্টর অফ ফিলোসফি, ডিতে ডক্টর আর পিএইচতে কি ফিলোসফি। কিন্তু তোমাদের ডিগ্রি নকল থাকার কারণে তোমরা যেটা হয়েছো, এই পিএইচডি ডিগ্রি থাকার কারণে তোমরা বড় কিছু হতে পারো নাই, লাস্টে গিয়ে হয়েছে ডিজে অর্থাৎ ডিস্কো জকিং। আর পাশের আন্টি তোমাদের রাগাবে বা পচাবে, এইচএসসি পাস করে বিবিএস শেষ করে কি হয়েছে, ডিজে টিজে হয়েছে। তো আমরা এই সূত্র দিয়ে মূলত ক্যারিবিয়ান অঞ্চলের 13টি রাষ্ট্র মনে রাখবো। আমার দরকার এইচএসসি, দরকার বিবিএস, দরকার পিএইচডি, দরকার হচ্ছে ডিজে টিজে। তাহলে এক পাশ থেকে আমরা রাষ্ট্রগুলো লেখা শুরু করি ভাইয়ারা। হ্যাঁ, এক পাশ থেকে রাষ্ট্রগুলো লেখা শুরু করব। এগুলো মুছে দিচ্ছি, নাহলে আমরা রাষ্ট্র লেখার জায়গা পাবো না, ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্রগুলো লেখার জায়গা পাবো না। এক পাশ থেকে শুরু করছি। এক, এইচ, এইচ ফর লেখো হাইতি, এইচ ফর কি বলেছি, হাইতি। নাম্বার 2, 2 নাম্বার লেখো হচ্ছে এস, এস ফর সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস, এটা কিন্তু ডোস, বিতে বারবাডোস হয়ে গেল। নাম্বার 5, আর একটা বি আছে, আর একটা বি হচ্ছে 5, বিতে বাহামা, বাহামা দ্বীপপুঞ্জ, বাহামা দ্বীপপুঞ্জ, বিতে বাহামা দ্বীপপুঞ্জ, বাহামা কি বলেছি, দ্বীপপুঞ্জ, লিখেছো বাহামা দ্বীপপুঞ্জ। ওকে, তারপরে দেখো নাম্বার 6, এস আছে, এস নাম্বার 6 আছে এস, এসতে সেন্ট ভিনসেন্ট, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কি বলেছি, ভিনসেন্ট, সেন্ট ভিনসেন্ট লেখো, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কি বলেছি, ভিনসেন্ট। নাম্বার 7, 7 নাম্বার লেখো, সাথে কি আছে, পি, পিতে পুয়ের্তো রিকো, তবে পুয়ের্তো রিকোর এখানে একটা হিসাব আছে। পিতে কি বলেছি, পুয়ের্তো রিকো, পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর পাশে একটু লিখে নাও পরাধীন রাষ্ট্র, পরাধীন, পরাধীন রাষ্ট্র, পুয়ের্তো রিকোর পাশে লিখে নাও পরাধীন রাষ্ট্র। আচ্ছা, তারপর লেখো নাম্বার 8, কি আছে, পিএইচডি লাগবে এবার, পিএইচডি এস আছে, এসতে সেন্ট লুসিয়া, সেন্ট লুসিয়া, এসতে কি বলতো, সেন্ট লুসিয়া। নাম্বার কত বলো তো, 9, 9 নাম্বারে আছে হচ্ছে ডি, ডিতে লেখো ডোমিনিকা, ডিতে কি বলেছি, ডোমিনিকা, ডোমিনিকা, ডিতে ডোমিনিকা, ডোমিনিকা, ডিতে লেখো ডোমিনিকা, ডোমিনিকা। এরপর আবার আছে কি ডি, নাম্বার 10, 10 নম্বর লেখো
ডিতে ডোমিনিকান, এই যে কি আছে ডি, ডিজেড ডি, ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকান লেখো, ডোমিনিকান, ডোমিনিকান প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র। ডোমিনিকা নামের রাষ্ট্র হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে এক ডিতে ডোমিনিকা, এক ডিতে ডোমিনিকান প্রজাতন্ত্র বা রিপাবলিক। নাম্বার 11 লেখো, কি আছে 11 নম্বরে? 11 আছে জে, জেতে জ্যামাইকা, আপুরা নাম মনে থাকলে জামাইকা, জ্যামাইকা, যেতে কি জ্যামাইকা বা জামাইকা যেটা লিখলেই হয়েছে। নাম্বার 12 নম্বরে আছে দেখো টি, টিতে দেখো ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ত্রিনিদাদ, ত্রিনি তয়রা ফেলা রশি, ত্রিনিদাদ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। লাস্ট 13 নম্বরটা দেখো কি আছে জি, ডিজে টিজে, টিজি, জিতে দেখো গ্রানাডা, গ্রা বা অনেকে বলে গ্রেনাডা, গ্রা, আমরা ভালো করে লিখে দিচ্ছি গ্রানাডা। হয়ে গেল আমাদের ক্যারিবিয়ানের 13টা রাষ্ট্র, টেকনিক হয়ে গেল ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র 13টি বা ওয়েস্ট ইন্ডিজ ভুক্ত রাষ্ট্র 13টি। মনে রাখার টেকনিক হচ্ছে এইচএসসি পাস করে, বিবিএস শেষ করে, পিএইচডি নকল ডিগ্রি, পিএইচডি অর্জন করে, ডিগ্রি নকল, ডিগ্রি আসল কি পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি, কিন্তু ডিগ্রি নকল থাকার কারণে হয়ে গেছে কি ডিজে। পাশের পাশের আন্টি তোমাদের রাগ করে কি বলে, অমুকের ছেলে অমুকের মেয়ে ডিজে টিজে হয়েছে, ডিস্কো জকিং হয়েছে নাকি। তো এখন আমরা এই এই ইংরেজি এইগুলোকে কাজে লাগিয়ে আমরা এইচএসসি, বিবিএস, পিএইচডি, ডিজে কাজে লাগিয়ে আমরা যে কাজটা করব, ক্যারিবিয়ান অঞ্চলের 13টা রাষ্ট্র শিখে ফেলবো। এইচতে হাইতি দেখতে পাচ্ছ, এক পাশ থেকে দেখো এইচতে হাইতি, এসতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সিতে দেখো কিউবা, তারপর দেখো বিতে বারবাডোস, বিতে কি বারবাডোস, বারবাডোস, আর একটা বি আছে বিতে বাহামা দ্বীপপুঞ্জ, বিতে কি বলতো বাহামা দ্বীপপুঞ্জ। তারপর কি আছে এস, এসতে সেন্ট ভিনসেন্ট, সেন্ট ভিনসেন্ট, যারা পারো তারা লিখে দাও সেন্ট ভিনসেন্ট। তারপর কি আছে পি, পিতে পুয়ের্তো রিকো, কিন্তু এটি স্বাধীন নয়, এটি আমেরিকার অধীনে রয়েছে, এটি পরাধীন রাষ্ট্র, মানে অন্যের অধীন, কার অধীন? আমেরিকার অধীনে রয়েছে। পুয়ের্তো রিকো, পুয়ের্তো রিকো এটি আমেরিকার অধীনে রয়েছে। যদি কখনো এখানে স্বাধীন রাষ্ট্র চাই 13টা, তখন কিন্তু বারমুডা নামক একটা রাষ্ট্র আসবে, বারমুডা। যদি কখনো স্বাধীন রাষ্ট্র তোমাকে 13টা বলতে বলে, পুয়ের্তো রিকো তো স্বাধীন না, তখন তুমি পুয়ের্তো রিকোর পরিবর্তে এখানে একটা রাষ্ট্র তুমি লিখে দিতে পারো বারমুডা, বারমুডা। এই বারমুডা কিন্তু স্বাধীন, আমরা পুয়ের্তো রিকোকে লিখেছি, এটা গুরুত্বপূর্ণ বিবেচনায়। পুয়ের্তো রিকো এখানে আছে কিন্তু এটা স্বাধীন নয়, তারপরেও লিখছে এটা গুরুত্বপূর্ণ এই জন্য। তবে কখনো যদি কেউ তোমাকে বলে যে ভাইয়া ক্যারিবিয়ান অঞ্চলের 13টা স্বাধীন রাষ্ট্রের নাম বলো, তখন পুয়ের্তো রিকো কিন্তু স্বাধীন নয়, ওটাকে বাদ দিয়ে লিখবা বারমুডা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, এরপরে দেখো হচ্ছে কি আছে, তাহলে কি বিতে কি, এক বিতে হচ্ছে এক প্রথম থেকে বলি, এসতে হাইতি, এইচতে হাইতি, এসতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সিতে কিউবা, বিতে বাহামা, বিতে কি বাহামা, বিতে বারবাডোস, বিতে বাহামা দ্বীপপুঞ্জ, এসতে সেন্ট ভিনসেন্ট, পিতে পুয়ের্তো রিকো, তবে এটা পরাধীন রাষ্ট্র। যদি কেউ স্বাধীন রাষ্ট্র বলতে পারে তখন বারমুডা রাষ্ট্রের নাম বলবা, স্বাধীন বললে পুয়ের্তো রিকো বলবা না কিন্তু। কিন্তু আমরা এখন পুয়ের্তো রিকো কেন লিখলাম, এটা একটা রাষ্ট্র আছে কিন্তু পরাধীন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় লিখেছি। তারপর কি এসতে সেন্ট লুসিয়া, সেন্ট লুসিয়া, ডিতে ডোমিনিকা, ডিতে ডোমিনিকা, আর এক ডিতে কি ডিজেড ডিজে আছে, এই ডিতে ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকান প্রজাতন্ত্র। এরপর কি আছে জেতে জ্যামাইকা, জ ফলাও দিতে পারো, জ্যামাইকা বা জামাইকা। টিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আর জিতে কি গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টোবাগো, গ্রানাডা। সবাই লেখা হয়েছে কিনা, সবাই লিখতে পেরেছো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ক্যারিবিয়ান অঞ্চলের সবগুলো রাষ্ট্র তোমাদের লেখা হয়েছে কিনা, সবার লেখা হলে এবার হিসাব করো, দেখো তোমাদের কিন্তু বেশিরভাগ হয়ে গেছে। আর এই অঞ্চলের একটা দারুণ একটা জিনিস আমরা মনে রাখবো, এই অঞ্চলে সবার লেখা হয়েছে কিনা, লিখতে পেরেছো কিনা। লেখা হয়ে গেলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদের একটা দারুণ একটা তথ্য লিখে দিচ্ছি। লেখো ক্যারিবিয়ান অঞ্চলের মুদ্রাটা মনে রাখা খুবই সহজ। ক্যারিবিয়ান অঞ্চলে শুধু মুদ্রাটা একটু দেখে রাখো, অনেক বেশি সহজ মুদ্রা। ক্যারিবিয়ান অঞ্চলের কি শিখবো, মুদ্রাটা শিখবো। এই অঞ্চলের মুদ্রা কোন অঞ্চল বলো তো, ক্যারিবিয়ান অঞ্চলের মুদ্রাটা শেখো, কারেন্সিটা শেখো। শুধু এখানে দেখো মুদ্রা দেখো, সেটি হচ্ছে প্রথমে হাইতিরটা দেখো, হাইতি, হাইতির মুদ্রা গুর্দে,
বা গুর্দে, দও দিতে পারো, দও দিতে পারো, গুর্দে, হাইতির মুদ্রা গুর্দে। এরপরে দেখো হচ্ছে কিউবা, কিউবার মুদ্রা হচ্ছে পেসো, পেসো মুদ্রা কি পেসো, পেসো, কিউবা পেসো। এরপর দেখো ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকান প্রজাতন্ত্র, এইটার মুদ্রা একটু শুধু ভিন্ন আছে, ডোমিনিকান প্রজাতন্ত্র পেসো, কি বলতো পেসো। এছাড়া এই তিনটা বাদ দিয়ে, এই তিনটা বাদে বাকিগুলো ক্যারিবিয়ান অঞ্চলের বাকিগুলোর মুদ্রার নাম ডলার, শেষ। বাকিগুলোর মুদ্রার নাম কি বলতো ডলার, এছাড়া বাকিগুলোর মুদ্রার নাম কি বলতো ডলার, শেষ হয়ে গেল। তাহলে ক্যারিবিয়ান অঞ্চলের হাইতির মুদ্রা হচ্ছে গুর্দে। এই যারাদের একটু চোখে সমস্যা আছে এখানে রেপ দেখো, রেপ না দিলে কিন্তু বিপদ হয়ে যাবে, বাসায় যখন পড়তে বসবে তখন ছোট ভাই বোন কিন্তু রাগাবে তোমাকে। তাহলে হাইতির মুদ্রা কি গুর্দে, কিউবার মুদ্রা পেসো, ডোমিনিকা প্রজাতন্ত্রের মুদ্রা পেসো, এছাড়া বাকি যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর মুদ্রার নাম কি বলতো ডলার, সবগুলো রাষ্ট্রের মুদ্রার নাম কি ডলার। তাহলে সবাই মুদ্রা বুঝতে পেরেছো, ক্লিয়ার মুদ্রা। তাহলে শুধু তিনটার মুদ্রা ভিন্ন আর বাকি সবগুলো কিন্তু ডলার, মনে রাখবা, ঠিক আছে। এবার আমরা যে কাজটি করব, এই অঞ্চল বলতে উত্তর আমেরিকা মহাদেশের লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। এবার যেগুলো প্রশ্ন আসে প্রশ্ন আলোচনা করছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা এই মহাদেশের, লাস্ট ফিনিশিং, সর্বশেষ ফিনিশিং লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। সবাই একটু লেখো প্রশ্ন আলোচনা। প্রথমেই আমরা লিখব হলো যুক্তরাষ্ট্র, প্রথমেই লিখব যুক্তরাষ্ট্র সম্পর্কে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যুক্তরাষ্ট্র থেকে লেখো, প্রথম প্রশ্ন লেখো হচ্ছে 1976 সালের 4 জুলাই, একটু দ্রুত লিখবো আমরা, 4 জুলাই ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয়, ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয়, একটু দ্রুত লেখো, কাছ থেকে কি হয় স্বাধীন হয়, স্বাধীন হয় কত সালে 1776 সালে। তারপর লেখো, এরপর লেখো হচ্ছে 1783 সালে, 1700 কত সালে 83 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে, প্রথম, এগুলো আমরা পরে বুঝবো, প্রথম ভার্সাই চুক্তি একটা চুক্তির নাম, ভার্সাই নগরী হলো ফ্রান্সে, এখানে একটা চুক্তি হয়েছিল প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে, প্রথম ভার্সাই চুক্তির কি বলেছি মাধ্যমে, তাহলে কি বলেছি 1983 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে ব্রিটেন আমেরিকার স্বাধীনতা মেনে নেয়, ব্রিটেন আমেরিকার স্বাধীনতা মেনে নেয়। লেখো আমেরিকা মানে কি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা মেনে নেয়, স্বাধীনতা কি বলতো মেনে নেয়, লিখে ফেলো মেনে নেয়, ঠিক আছে, মেনে নিয়েছে আর কি। এরপরে লেখো 1787 থেকে 1789 পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা হয়, যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা হয়, সংবিধান রচনা হয়, দ্রুত লেখো সংবিধান রচনা হয়, ঠিক আছে। তো খেয়াল করো এই জায়গাতে তিনটা তথ্য আমরা লিখে দিয়েছি, কয়টা তথ্য লিখছি তিনটা তথ্য। একটা লিখেছি 1776 সালের 4 জুলাই ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। পরে দেখো 1783 সালে প্রথম ভার্সাই চুক্তি, একটা চুক্তির নাম প্রথম ভার্সাই, ভার্সাই ফ্রান্সের একটা নগরী, এখানে চুক্তি হয়েছিল ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের মাঝে, তার নাম প্রথম ভার্সাই চুক্তি। চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা কি করেছে মেনে নিয়েছে। এরপর দেখো 1787 সাল থেকে 1789 2 বছর ধরে যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করা হয়। তিনটা তথ্য লেখা হয়েছে কিনা, এই তিনটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, লেখা হয়েছে কিনা, লেখা হলে আমরা চলে যাচ্ছি যুক্তরাষ্ট্রের পরবর্তীতে, লেখা হয়েছে, লেখা হলে এবার লেখো, লেখা হলে পরবর্তীতে চলে যাও, লেখো 1792 থেকে, আমার সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করবা, 1792 সাল থেকে 1800 সাল পর্যন্ত 1800 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, প্রেসিডেন্টের
বাসভবন, বাসভবন অর্থাৎ তার নাম তোমরা অনেকেই শুনেছো, প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস নির্মাণ করা হয়। হোয়াইট হাউস নির্মাণ করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, নির্মাণ করা হয়। আর হোয়াইট হাউস কোথায়? হোয়াইট হাউসের অবস্থান কিন্তু ওয়াশিংটন, মনে রাখবা। অবস্থান হচ্ছে পেনসিলভিয়া। অবস্থানটা কোথায়? পেনসিলভিয়া শহর, ওয়াশিংটন। পেনসিলভিয়া শহর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। পেনসিলভিয়া শহর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, মনে রাখবো হাইট হাউস। ঠিক আছে, আর এই হোয়াইট হাউস লেখো স্থপতিকে। হোয়াইট হাউসের স্থপতি হচ্ছে, হোয়াইট হাউসের স্থপতিকে বলো। আয়ারল্যান্ডের একজন স্থপতি, আয়ারল্যান্ডে যার বাড়ি বলো। সবার কাছে প্রশ্ন, হোয়াইট হাউসের স্থপতিকে, দ্রুত উত্তর করো। হোয়াইট হাউসের স্থপতিকে যার বাড়ি আয়ারল্যান্ডে, আমি অপশন দিচ্ছি, জেমস হোবান, জেমস মেডিসন, দুটোর একটা বলো। জেমস হোবান, জেমস মেডিসন। ঠিক আছে, দ্রুত। জেমস হোবান, জেমস মেডিসন, কে বলো? হোয়াইট হাউসের স্থপতিকে, জেমস হোবান নাকি জেমস মেডিসন? মনে রাখবা, হোয়াইট হাউসের স্থপতি হচ্ছে জেমস হোবান। কি বলেছি? জেমস হোবান, যার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আয়ারল্যান্ডে। জেমস হোবান, ঠিক আছে, যার বাড়ি কোথায়? আয়ারল্যান্ডে, মনে রাখবা, কোথায়? আয়ারল্যান্ডে। ঠিক আছে, যাই হোক, সবাই খেয়াল করো। তাহলে 1792 থেকে 1800 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, যার নাম হোয়াইট হাউস নির্মাণ করা হয়েছে। আর হোয়াইট হাউসের অবস্থান হচ্ছে পেনসিলভিয়া শহর, ওয়াশিংটন ডিসি, যার স্থপতি কি? জেমস হোবান। ঠিক আছে, ওকে, জেমস হোবান। জেমস মেডিসন হচ্ছে সংবিধান রচনা করেছে, সংবিধান। জেমস হোবান, যারা বলছো জেমস মেডিসন, তারা কিন্তু মনে রেখো ওটা সংবিধান রচনাকারী। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। এই হোয়াইট হাউস কিন্তু শেষ হয়ে গেল। হোয়াইট হাউসের পরে আমরা যে তথ্যটা লিখবো, এবার লেখো কত সালে ছিলাম? 1800 সালে ছিলাম। এবার লিখবো আমরা 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত। 1861 থেকে 65 সাল পর্যন্ত লেখো। আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছিল। কি যুদ্ধ হয়েছিল? গৃহযুদ্ধ হয়েছিল। যুক্তরাষ্ট্রে কি হয়েছিল? গৃহযুদ্ধ হয়েছিল, মানে সিভিল ওয়ার। গৃহযুদ্ধের ইংরেজি কি বলো তো? সিভিল ওয়ার হয়েছিল বা গৃহযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে লেখো, এটা মনে রাখো, এটা আমরা পরে যুদ্ধের মধ্যে বিস্তারিত পড়াবো। আচ্ছা, এবার লেখো 1867 সালে যুক্তরাষ্ট্র 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে, 72 লক্ষ কি বলেছি? মার্কিন ডলারের বিনিময়ে 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে, সবাই খেয়াল করবা, কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে আলাস্কা প্রদেশ ক্রয় করে। কোন প্রদেশ বলো তো? আলাস্কা প্রদেশ ক্রয় করে। এখানে আর একটা তথ্য মিসিং হয়েছে, একটু লিখে নিও, সবাই একটু লিখে নিও। 1803 সালের ঘটনা একটা আছে। 1803 সালে যুক্তরাষ্ট্র, এটা লিখে নিও, যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে, তাহলে কি 1803 সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্য ক্রয় করে। ফ্লোরিডা অঙ্গরাজ্য ক্রয় করে বা প্রদেশ ক্রয় করে। অঙ্গরাজ্য বা কি বলেছি? প্রদেশ। অঙ্গরাজ্য বা প্রদেশ ক্রয় করে। তাহলে দেখো, যুক্তরাষ্ট্রের দুইটা প্রদেশ কিন্তু ক্রয় করা। দেখো, একটা হচ্ছে আলাস্কা প্রদেশ ক্রয় করা, এই যে আলাস্কা প্রদেশটা ক্রয় করা। আর একটা হচ্ছে
ফ্লোরিডা প্রদেশ বা ফ্লোরিডা অঙ্গরাজ্য একই কথা, এটা ক্রয় করা। আলাস্কা ক্রয় করেছে 1867 সালে, ফ্লোরিডা ক্রয় করেছে 1803 সালে। আলাস্কা ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে, ফ্লোরিডা ক্রয় করেছে ফ্রান্সের কাছ থেকে। কার কাছ থেকে? ফ্রান্স। তাহলে এই তিনটা তথ্য লিখে নাও আমার ভাই বোনেরা। 1861 থেকে 1865 পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধ হয় বা সিভিল ওয়ার হয়। দেশের অভ্যন্তরীণ যুদ্ধকে বলা হয় সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। তারপরে দেখো 1867 সালে যুক্তরাষ্ট্র 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে আলাস্কা প্রদেশ ক্রয় করে। 1803 সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্য ক্রয় করে। লেখা হয়েছে কিনা? লেখা হলে মুছে দিব আমরা দ্রুত। আমরা ছিলাম 1867 সালে। 1867 পরে আমরা লিখে নিব এখানে 1903। সবাই লেখো 1903 সালে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ আবিষ্কার হয়। যুক্তরাষ্ট্রে রাইট ভ্রাতৃদ্বয় উড়োজাহাজ আবিষ্কার করে। যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ আবিষ্কার হয়। উড়োজাহাজ আবিষ্কার কোন দেশে উড়োজাহাজ আবিষ্কার হয়েছে? যুক্তরাষ্ট্রে। রাইট ভ্রাতৃদ্বয়, তাই না? রাইট ভ্রাতৃদ্বয়। কত? 1903-এ। এবার দেখো 1906 সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু উনি প্রথম প্রেসিডেন্ট না, প্রথম প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পায়। শান্তিতে নোবেল পুরস্কার পায়। কিসে বলো তো? শান্তিতে নোবেল পান। শান্তিতে নোবেল পুরস্কার পান। যার নাম হলো থিওডর রুজভেল্ট। থিওডর কি বলেছে বলতো? রুজভেল্ট মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, থিওডর রুজভেল্ট, একদম কিন্তু ফ্রাঙ্কলিন রুজভেল্ট, কিন্তু থিওডর রুজভেল্ট, ঠিক আছে? থিওডর কি বলেছি বলতো? রুজভেল্ট। ওকে, পরবর্তীতে দেখো 1917 সালের 6 এপ্রিল যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধে কি করে? অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে কি করে? অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে কি বলেছি দেখো তো, কি বলেছি এখানে? যে 1917 সালের 6 এপ্রিল যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। আর একটা তথ্য লিখে না, 1900 লেখো 29 থেকে 29 লিখলেই ভালো। 1929 থেকে 1939 সাল পর্যন্ত, 1930 দেয় কি ওকে, 1929 থেকে 1939 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুর্ভিক্ষ, দেখো যুক্তরাষ্ট্রে মহামন্দা বা দুর্ভিক্ষ লেগেছিল। মহামন্দা বা কি বলেছি? দুর্ভিক্ষ লেগেছিল। দুর্ভিক্ষ হয়, মহামন্দা বা দুর্ভিক্ষ হয়, মনে রাখবা। 1929 থেকে 1939 পর্যন্ত যুক্তরাষ্ট্রে মহামন্দা শুরু হয়েছিল। মানে মহামন্দা মানে কি? দুর্ভিক্ষ শুরু হয়েছিল। কেউ বল 1930 লিখে 29 দিবা, ভালো হবে। 29 থেকে কত? 39। যে কটা তথ্য লিখেছি দেখো, 1903 সালে যুক্তরাষ্ট্র উড়োজাহাজ আবিষ্কার করে, রাইট ভ্রাতৃদ্বয়। 1906 সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে উড্রো উইলসন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। উড্রো উইলসন শান্তিতে কি পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল। তারপর দেখো 1917 সালের 6 এপ্রিল যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। 1929 থেকে 1939 যুক্তরাষ্ট্র মহামন্দা বা দুর্ভিক্ষ শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রে মহামন্দা বা দুর্ভিক্ষ শুরু হয়েছিল। লেখা হয়েছে কিনা? সবাই লিখেছো? সবার লেখা হলে একটু কমেন্ট করে জানাও। সবার লেখে, হ্যাঁ, মহামন্দাকে বলে গ্রেট ডিপ্রেশন। লেখা হয়েছে 3, 6, 17 আর 29 থেকে 39। উড়োজাহাজ আবিষ্কার তিনি। 6 প্রথম প্রেসিডেন্ট হিসেবে থিওডর রুজভেল্ট নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে। 6 থিওডর রুজভেল্ট, এনার নাম কি লিখেছি? আবার লিখে দিচ্ছি, ওনার নাম হলো থিওডর রুজভেল্ট, মনে রাখবা, রুজভেল্ট। থিওডর কি বলেছি? রুজভেল্ট, ঠিক আছে? নোবেল পুরস্কার পেয়েছে প্রথম প্রেসিডেন্ট হিসেবে। এ পর্যন্ত আমেরিকার 4 জন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছে। কয়জন? 4 জন। এ পর্যন্ত আমেরিকার 4 জন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পাইছে। তার মধ্যে কিন্তু থিওডর রুজভেল্ট প্রথম, 1906।
1917-তে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, আর 1929 থেকে 1939 মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল। এটা কত সাল ছিল? 1939 সাল ছিল। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি, লেখো 1941 সালের 8 ডিসেম্বর, লেখো 1941 সালের, প্রথমে লেখো 7 ডিসেম্বর, 7 ডিসেম্বর, একটু দ্রুত লিখো তোমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন, দ্বিতীয় কি বলেছি, বিশ্বযুদ্ধকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান আমেরিকার নৌঘাঁটি, আমেরিকা বলতে যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছি, আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করলে, হারবার না কিন্তু, পার্ল হারবার আক্রমণ করলে, কে আক্রমণ করেছে? জাপান। পার্ল হারবার আক্রমণ করলে পরের দিন 8 ডিসেম্বর, কি বলেছি বলতো, 8 ডিসেম্বর 1941 সালে যুক্তরাষ্ট্র সরাসরি, বা আমেরিকা লিখছি যেহেতু আমেরিকায় লিখি, আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, লিখে নাও দ্রুত। তাহলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে কবে এবং কেন তা কিন্তু লিখে দিলাম। 1941 সালের 7 ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত থেকে কত সাল পর্যন্ত হয়েছে? 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 সালের 7 ডিসেম্বর জাপান কি করে? আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিটি আক্রমণ করে। জাপান আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিটি আক্রমণ করলে আমেরিকা জাপানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পরের দিন 7 ডিসেম্বর জাপান আক্রমণ করে পার্ল হারবারে। পরের দিন 8 ডিসেম্বর 41 সালে আমেরিকা বা যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো তোমাদের কাছে প্রশ্ন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে কত সালে? সরাসরি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে কত সালে? সরাসরি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে কত সালে? সরাসরি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে কত সালে? দ্রুত। আচ্ছা, আর একটা তথ্য তোমরা এখানে সংশোধন করে নিও, আগের একটা তথ্য সংশোধন করে নিও। আমরা একটা তথ্য লিখেছিলাম 1803-এ লিখেছিলাম, এটা একটু সংশোধন করে নিও, তোমরা সংশোধন করে নাও। এটা কিন্তু লিখছিলাম ফ্লোরিডা, এটা হচ্ছে লুইসিয়ানা হবে, লুইসিয়ানা প্রদেশ হবে। ফ্রান্সের কাছ থেকে যেটা কিনছে সেটা হচ্ছে লুইসিয়ানা প্রদেশ। কি প্রদেশ বলো তো? লুইসিয়ানা প্রদেশ ক্রয় করে কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। এটা সংশোধন করে নিও, ক্রয় করে ফ্রান্সের কাছ থেকে, এটা ঠিক করে নিও, ফ্রান্সের কাছ থেকে, এটা একটু ঠিক করে নিও, ফ্রান্সের কাছ থেকে। আমরা সাবকনসিয়াস মাইন্ডে ফ্লোরিডা বলে ফেলেছিলাম, হবে লুইসিয়ানা প্রদেশ, ঠিক করে নিও। এটা 1803 সালে পড়িয়েছি, দেখো 1803-এ। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। আমরা ছিলাম হচ্ছে 1941 সালে, লেখো 1945 সালের, 1949 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্র সামরিক কি বলেছি বলতো? সংগঠন ন্যাটো প্রতিষ্ঠা করে, ন্যাটো প্রতিষ্ঠা করে, একটি সামরিক সংগঠন ন্যাটো প্রতিষ্ঠা করে 1949 সালের কত এপ্রিল বলতো? 4 এপ্রিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, লিখেছো? 49 সালের কত এপ্রিল? 4 এপ্রিল। আচ্ছা, একটু নিচে নামো তো দেখি, একটু উপরে ওঠো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই উত্তর করেছো? ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা, দেখি ক্যারিবিয়ান অঞ্চলে কি বলছে। নিচে নামো, হ্যাঁ, আরে ওই যে ক্যারিবিয়ান অঞ্চল, এটা আমার কাছে দাও।
আচ্ছা ঠিক আছে, তো দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে একজন বলেছে যে ভাই একটু, হ্যাঁ ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে, সবার উত্তর ঠিক। ক্যারিবিয়ান অঞ্চলে যে কমেন্ট করেছিলা সে একবার কমেন্ট করো, ক্যারিবিয়ান অঞ্চলে তোমরা কি কমেন্ট করেছিলা, আমি যাচাই বাছাই করবো, বলো। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, স্লো মোশনে পড়লে একটা বাজবে ভাই, যে টপিক ধরেছি একটা বেজে যাবে। ঠিক আছে, কাজেই একটু দ্রুত গতিতে করো, একটু ইয়া হও, একটু স্পিডি হও। এই রকম তথ্য যদি নিতে চাও একটু স্পিডি হতে হবে, নাহলে এক একটা ক্লাস 6-7 ঘন্টা করে হয়ে যাবে। একটু স্পিডি না হলে একটা ক্লাস 6-7 ঘন্টা করে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে কী সমস্যা হয়েছে কমেন্ট করো, শুধু এটা লিখলে হবে। ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে কী সমস্যা হয়েছে, ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্রগুলো আমরা পড়িয়েছি, এখানে কি বললো। আচ্ছা, ক্যারিবিয়ান অঞ্চলের 13টি দেশ, দেশের একটি হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, গানাডাকে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গানাডা হিসাবে বলা হয়ে থাকে। আমি এখানে ভুল হলে একটু, আচ্ছা এই আমি তো কী বলছি পুয়ের্তো রিকো হচ্ছে পরাধীন, আর এর পরিবর্তে একটা রাষ্ট্র আছে বারমুডা। বারমুডা অ্যান্ড অ্যান্টিগুয়া কিন্তু একটা রাষ্ট্র, ওই বারমুডার পূর্ণরূপ হচ্ছে একটা। ঠিক আছে, বারমুডা আমরা সংক্ষিপ্ত নাম বলেছি, বারমুডা হলো সংক্ষিপ্ত নাম যেটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমরা এটাকে লিখিনি। বারমুডাকে না লিখে আমরা আলাদা একটা রাষ্ট্র লিখেছি, তার নাম হচ্ছে পুয়ের্তো রিকো, এটা পরাধীন কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওটা ভুল নেই ওখানে। ঠিক আছে, বারমুডা হলো স্বাধীন রাষ্ট্র। ঠিক আছে, বারমুডা কি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। ওকে স্যার, কোস্টারিকা সম্পর্কে তো বললাম, কোস্টারিকা কোনো সেনাবাহিনী নেই, কোস্টারিকার কোনো সেনাবাহিনী নেই। কোস্টারিকা রয়েছে জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয়, কোস্টারিকাতে রয়েছে জাতিসংঘের কি শান্তি বিশ্ববিদ্যালয়। ওকে ঠিক আছে, দেশের একটি হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, আমি তো লিখে দিলাম, আর গানাডাকে সেন্ট ভিনসেন্টো গানাডা হিসেবে বলা হয়ে থাকে। আরে গানাডা সেন্ট একটা আছে সেন্ট ভিনসেন্ট, আলাদা রাষ্ট্র। আর যেটা তুমি গানাডা বলছো, গানাডার নাম আবার একটু বড় আছে, গানাডাইস। ঠিক আছে, ওটা আলাদা রাষ্ট্র, গানাডা বা গানাডাইস আলাদা রাষ্ট্র। আর হচ্ছে যেটা বলছো তুমি হচ্ছে ওই প্যাচ লাগাইছে, বিশাল বড় প্যাচ লাগাই ফেলছে, প্যাচ লাগাই এখানে কমেন্ট করে ফেলছে, সেটা হচ্ছে পুয়ের্তো রিকো। আমরা লিখেছিলাম পুয়ের্তো রিকো স্বাধীন রাষ্ট্র নয়, ওর পরিবর্তে বলছি কেউ স্বাধীন রাষ্ট্র বলে বারমুডা লিখবা। তো বারমুডার নাম আরও বড়, শুধু সংক্ষিপ্তভাবে মনে রাখবা বারমুডা। আর তুমি যেটা বলছো যে গ্রানাডা, ঠিক আছে, তুমি যেটা বলছো গ্রানাডা, ওই গানাডা আলাদা রাষ্ট্র, আর গানাডাইস হচ্ছে একটা রাষ্ট্রের সাথে সংযুক্ত আলাদা শব্দ। গানাডাইস অন্য একটা রাষ্ট্রের সাথে সংযুক্ত আলাদা শব্দ, কিন্তু গ্রানাডা বা গ্রেনাডা ওটা আলাদা রাষ্ট্র। গ্রানাডা আলাদা রাষ্ট্র, আর গানাডাইস যেটা বলছো সেটা অন্য রাষ্ট্রের সাথে সংযুক্ত একটি আলাদা শব্দ। প্যাচ লাগাই ফেলছো পুরাটাই। আচ্ছা, তারপরে দেখো তো খেয়াল করো, একজন বলছে কি যে মুদ্রা ছিল কেমন সময়ে এবং কেন, কি গ্রিন ব্যাংক। আরে ভাই, গ্রিন ব্যাংক তো মুদ্রা হচ্ছে, আমেরিকার মুদ্রাকে গ্রিন ব্যাংক বলা হয়, আমেরিকার মুদ্রাকে গ্রিন মুদ্রা বলা হয়। সেটা হচ্ছে যখন বিশ্বব্যাংক পড়বো তখন এটা পড়বো যে আমেরিকার মুদ্রাকে গ্রিন ব্যাংক বলা হয়, সেটা বিশ্বব্যাংকের মধ্যে পড়বো। বিশ্বব্যাংক যখন পড়বো তখন আমেরিকা দেখবো যে বিশ্বব্যাংক যখন প্রতিষ্ঠা হয় 1944 সালে, তখন আমেরিকার মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রা বা গ্রিন মুদ্রায় রূপান্তরিত করা হয়, গ্রিন মুদ্রা আমেরিকার মুদ্রাকে বলা হয়। আচ্ছা, আরেকজন বলছে অনেকেই, আচ্ছা ঠিক আছে, আর কোনটা বলো তো, একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কোনটা কোনটা সমস্যা, তোমাদের কমেন্ট একটু দেখি, তোমাদের একটু কমেন্ট দেখি। দ্বিতীয় অঞ্চল তো শেষ করে ফেললাম। আচ্ছা, তারপরে বলো, দ্বিতীয় অঞ্চল তো আমরা পড়ে ফেলেছি। স্যার, যুক্তরাষ্ট্র সম্পর্কে এত তথ্য সব জানতে হবে। অবশ্যই যুক্তরাষ্ট্র, তোমাদের অনেক সমস্যা আছে, সেটা হচ্ছে তুমি যদি কিছু রাষ্ট্র সম্পর্কে ভালো মতো না জানো, যেমন চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, জার্মানি, স্পেন, এগুলো সম্পর্কে না জানলে তো তুমি বিশ্বের ইতিহাসও জানবা না। এগুলো সম্পর্কে না জানলে তোরা পুরো বিশ্ব সম্পর্কে তোমার অজানা থেকে যাবে। কারণ বিশ্বের উপরে কিন্তু সব রাষ্ট্র প্রভাব বিস্তার করে না। বিশ্বের উপরে যে সকল রাষ্ট্র প্রভাব বিস্তার করে রাখে, যেমন বর্তমান যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এগুলো সম্পর্কে না জানলে তুমি বিশ্বের ইতিহাসও জানবা না, রাজনীতিও বুঝবা না, আর তোমার প্রশ্ন কিন্তু অধরা থেকে যাবে। আর যুক্তরাষ্ট্র সম্পর্কে তুমি মনে রাখবা, মাঝে মাঝে কিন্তু দুইটা প্রশ্ন চলে আসে। কয়টা? দুইটা। এই জন্য যুক্তরাষ্ট্র সম্পর্কে পড়া মানে শুধু যুক্তরাষ্ট্র না, আন্তর্জাতিকের একটা খনি হলো যুক্তরাষ্ট্র। এই জন্য তোমাকে ভালো করে পড়তে হবে। আরেকজন কি বলেছে, আমেরিকা পারমাণবিক বোমা বানায় কবে? 1945 সালে। 1945 সালে আমেরিকা পারমাণবিক বোমা বানায় কত? 45 সালে। আমেরিকার সংবিধান রচনা করে জেমস মেডিসন। আমেরিকার সংবিধান রচনা করে জেমস মেডিসন।
আচ্ছা মেডিসন, উড়োজাহাজ বানায় রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ভ্রাতৃদ্বয়, রাইট দুই ভাই, রাইট নামে দুই ভাই। আচ্ছা আমেরিকা, আর একটা তথ্য লিখে দিচ্ছি এখানে, একজন বলেছে যে লেখো 1945 সাল লিখে নাও। 45 সালে যুক্তরাষ্ট্র পরমাণু বোমার অধিকারী হয়। যুক্তরাষ্ট্র কি বানায়? পরমাণু বোমা, পরমাণু বোমা, পরমাণু বোমার অধিকারী হয়। বোমার কি হয় বলো তো? অধিকারী, অধিকারী হয়। একটু স্পিডে গেছি আর তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে না? আচ্ছা বলছে স্যার জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় ওইখানে শেষ হওয়ার পর হঠাৎ করে আর কিছু নাইও ওখানে। সেটা তো ভাই ক্যারিবিয়ান অঞ্চল রে ভাই, সেটা তো ক্যারিবিয়ান, এটা তো মধ্য আমেরিকা না, মধ্য আমেরিকা পড়াইতে গিয়ে সমস্যা তোমার হয়েছে না। আচ্ছা মধ্য আমেরিকায় কোস্টারিকা আছে, কোস্টারিকাতে রয়েছে জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয়, যেটা 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে। জাতিসংঘের অধীনে বিশ্ববিদ্যালয় দুইটা, একটা জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, একটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। যেটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সেটা জাপানে 1973 সালে প্রতিষ্ঠা, আর যেটা জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় সেটা কোস্টারিকাতে, সেটা 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে, 80-তে। আর কোনটা? কোস্টারিকার রাজধানীগুলো বাকি আছে, পরে কোস্টারিকার রাজধানী সানজোসে। কোস্টারিকার রাজধানী কি? সানজোসে। বাবারে একটু স্পিডে গেছি, এত সমস্যা হয়ে গেল তোমাদের। সানজোসে, কি বলো তো? সানজোসে, কোস্টারিকার রাজধানী সানজোসে। আচ্ছা তারপর কি আছে? আর কবে আমেরিকা জাপানে, ওমা এটা কেমন কথা রে ভাই, মাত্রই না লিখলাম এগুলো। আমেরিকা জাপানে বোমা ফেলে কবে? এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পড়া। আমেরিকা জাপানে বোমা ফেলে 6 ও 9 আগস্ট 1945 সালে। কি ব্যাপার রে ভাই, তোমরা তো অন্য প্রশ্নে চলে গেছো। আমেরিকা জাপানে বোমা নিক্ষেপ করে 1945 সালের 6 আগস্ট ও 9 আগস্টে। এগুলো আমরা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পড়ব। আমেরিকা জাপানের হিরোশিমা শহরে ও নাগাসাকি শহরে 6 আগস্ট ও 9 আগস্ট 45 সালে পরমাণু বোমা নিক্ষেপ করে। ঠিক আছে, উত্তর পেয়েছো? ওকে। তারপরে কি? ওটা তো বললাম, ওর বারমোটা তো বললাম। ও গানাডা আর গানাডাইসের মধ্যে প্যাচ লাগাইছে। গানাডা একটা রাষ্ট্র আর গানাডাইস হচ্ছে অন্য রাষ্ট্রের সাথে একটা সংযুক্ত অংশ, মনে রাখবা, তোমার উত্তর। তারপর কি? আচ্ছা এরপর কি ভাইয়া মধ্য আমেরিকা দেশের নামগুলো বলা হয় নাই? ওমা বলে কি? এই মধ্য আমেরিকা দেশের রাষ্ট্রগুলো সবাই লিখতে পেরেছিলা? মধ্য আমেরিকা দেশের রাষ্ট্রগুলো সবাই লিখতে পেরেছে কিনা? এল সালভাদর, গুয়েতমালা, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস। মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো সবাই লিখতে পেরেছে কিনা বলো? মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো সবাই লিখতে পেরেছো কিনা? মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো সবাই লিখতে পেরেছো কিনা? আচ্ছা লিখতে পেরেছো? হ্যাঁ, বুঝলাম না তোমরা একজন এক এক রকম কমেন্ট করতেছো কেন? একজন বলতেছো মধ্য আমেরিকা পড়া নাই। মধ্য আমেরিকা না কত সুন্দর করে পড়িয়ে দিলাম। এল সালভাদর, গুয়েতমালা, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, অর্থাৎ এতে এল সালভাদর, গুয়েতমালা, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, বেলিজ পড়লাম তো। আবার বলেও দিলাম যে শুধু বেলিজ হলো ব্রিটিশ উপনিবেশ ছিল, বাকি সবগুলো স্পেনের উপনিবেশে ছিল। আরে বাবারে তোমরা কি করছো আজকে, বুঝলাম না কিছু। যাই হোক ঠিক আছে, ওকে। আজকে স্পিডে যাওয়াতে তোমাদের একটু অনেকের তাল মিলাতে পারছো না, কিছু কয়েকজন আর কি, কয়েকজন। আচ্ছা তারপর দেখো রাজধানীও লিখে দিয়েছি অনেকগুলো। আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা কত সালে? 45 সালে ছিলাম সবাই। এবার দেখো তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি আছি। ঠিক আছে, আমি আছি, সমস্যা নেই। তোমাদের সাথে তো একদিন না, অনেক দিনের যাত্রা, কয়েক মাসের যাত্রা আছি। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। আর একটা তথ্য কিন্তু ঠিক করে নিতে বলেছিলাম যে 1803 সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা প্রদেশ ক্রয় করে। আমরা সাবকনসাস মাইন্ডে কিন্তু ফ্লোরিডা বলে ফেলেছিলাম, ওটা ঠিক করে নিও। হ্যাঁ আচ্ছা, কোস্টারিকার পরেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওই যে কোস্টারিকা সম্পর্কে বললাম, সেনাবাহিনী নেই, জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় আছে, আর কিচ্ছু দরকার নেই ওখানে। ঠিক আছে, এরপরে দেখো আমরা 1949 সালে বলেছিলাম 4 এপ্রিল যুক্তরাষ্ট্র সামরিক সংগঠন ন্যাটো প্রতিষ্ঠা করে। 1945 সালে যুক্তরাষ্ট্র পরমাণু বোমার অধিকারী হয়। লিখেছো? লেখা হয়ে গেলে এবারে চলে যাব আমরা সরাসরি যুক্তরাষ্ট্রের, সরাসরি চলে যাচ্ছে 1958 সাল। লেখো 1958 সালে। এবার লেখো
1958 সালে লেখো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা, দ্রুত লেখো, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতিষ্ঠা হয়, নাসা, NASA, নাসা প্রতিষ্ঠা, দ্রুত লেখো, নাসা প্রতিষ্ঠা। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা কি প্রতিষ্ঠা হয়েছে? নাসা, দেখে নাও। আচ্ছা, এরপর লেখো 1962 সালে যুক্তরাষ্ট্র কিউবার উপরে, কার উপরে? কিউবার উপরে, কিউবা একটা রাষ্ট্র আছে না, কিউবার উপরে অবরোধ জারি করে, অবরোধ জারি করে। কিউবার উপরে কি জারি করে বলো তো? অবরোধ জারি করে, ঠিক আছে। আচ্ছা, তারপর লেখো 1963 সালে মার্টিন লুথার কিং, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা, কৃষ্ণাঙ্গ দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কি বলেছি? কৃষ্ণাঙ্গ নেতা। কৃষ্ণাঙ্গ মানে কি? কালোদের পক্ষে কৃষ্ণাঙ্গ নেতা, এটা তোমরা পড়েছো। মার্টিন লুথার কিং, মার্টিন লুথার কি বলেছি? কিং। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম ভাষণ দেন। আই হ্যাভ এ ড্রিম, তোমরা তোমাদের টেক্সট বুকে পড়েছো। আই হ্যাভ এ ড্রিম, কি বলেছি? ড্রিম। আই হ্যাভ এ ড্রিম ভাষণ প্রদান করেন, ভাষণ দেন। কি ভাষণ বলো তো? আই হ্যাভ এ ড্রিম। তাহলে দেখো এখানে যা লিখেছি, 1958 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। কত? 1958 সালে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান নাসা প্রতিষ্ঠা হয়েছে। 1962 সালে যুক্তরাষ্ট্র কিউবার উপরে, একটা রাষ্ট্র, কিউবার উপরে অবরোধ জারি করে। 1963 সালে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম ভাষণ দেন। তাহলে আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছে? আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছেন? বলো, আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছেন? 1963 সালে, 63 হবে, 64 হবে, ঠিক আছে। কত হবে? 63 সাল হবে, ঠিক করে নাও, 63। আই হ্যাভ এ ড্রিম, ওই যে মার্টিন লুথার ভাষণ দিয়েছিল গেটিসবার্গ ভাষণ, তাই না? 63 সালে মার্টিন দিয়েছিল গেটিসবার্গ ভাষণ। মার্টিন লুথার দিয়েছিল গেটিসবার্গ ভাষণ। মার্টিন লুথারের কি ভাষণ? গেটিসবার্গ ভাষণ। একটা ভাষণ দিয়েছিল, 2 মিনিটের ভাষণ। এই ভাষণের 100 বছর পূর্তিতে 1963 সালে তিনি দেন আই হ্যাভ এ ড্রিম ভাষণ। তাহলে মার্টিন লুথার দিয়েছিল 1863 সালে গেটিসবার্গ ভাষণ। কে দিয়েছিল? মার্টিন লুথার, দুঃখিত, ওনার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন গেটিসবার্গ ভাষণ। এটা মার্টিন লুথার তো এখানে। আব্রাহাম লিঙ্কন দিয়েছিল গেটিসবার্গ ভাষণ। এই ভাষণের 100 বছর পূর্তিতে মার্টিন লুথার দিলেন আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার এখানে ভুল করে লিখে ফেলেছিলাম, ঠিক করে নিও। মার্টিন লুথার হচ্ছে আই হ্যাভ এ ড্রিম ভাষণ দিয়েছেন। মার্টিন লুথার কিং কিন্তু মার্টিন লুথার না। মার্টিন লুথার কিন্তু আবার একজন ধর্মযাজক জার্মানির, উনি কিন্তু আলাদা। মার্টিন লুথার বললে কিন্তু ভুল হয়ে যাবে। এই আই হ্যাভ এ ড্রিম ভাষণ প্রদান করছে মার্টিন লুথার কিং। আর এটা কেন দিয়েছে? তারও 100 বছর আগে 1863 সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন একটা ভাষণ দিয়েছিল, গেটিসবার্গ ভাষণ। তাহলে গেটিসবার্গ ভাষণের 100 বছর পূর্তিতে গেটিসবার্গ ভাষণ দিয়েছিল আব্রাহাম লিঙ্কন। তার ভাষণের 100 বছর পূর্তিতে মার্টিন লুথার কিং ভাষণ দিলেন আই হ্যাভ এ ড্রিম। সবাই লিখেছো? লেখার পর আমরা কিন্তু প্রায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার মাঝে একটা তথ্য 59-এ যুক্ত করে নিতে পারো, একটা তথ্য 59 সালে যুক্ত করে নিতে পারো, একটা তথ্য
1959 সালে একটা তথ্য যুক্ত করে নিতে পারো। সেটা হচ্ছে 1959 সালে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্ত হয়। হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্ত হয়। কি হয় বলো তো? যুক্ত হয় মানে প্রদেশ হয়। সর্বশেষ কততম? 50তম। কততম বলো তো? 50তম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্ত হয়। এটা একটু যুক্ত করে নিও। এবার লেখো 1972 থেকে 1974 পর্যন্ত, 1972 থেকে 74 পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। আমেরিকার প্রেসিডেন্ট এমন হচ্ছে কেন? আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড, এটা ভালো না, সাদাটা ভালো ছিল, লেখা পিছলায় যায়। রিচার্ড যা লিখি সেটা লেখা হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্টকে রিচার্ড নিক্সন, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ওয়াটারগেট এগুলো পরে আলোচনা করব আমরা, আগে লিখে নাও। ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ওয়াটারগেট কি কেলেঙ্কারি? ওটা সমস্যা ছিল, চরম সমস্যা ছিল। দেখছো কত সুন্দর হয়। ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এটা কি একটু তোমাদের বলে রাখি, এই যে এখন লেখা ভালো হবে এবং দ্রুত হবে। ঠিক আছে, তাহলে 1972 থেকে 74 পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ওয়াটারগেট কেলেঙ্কারি কাকে বলে? ওয়াটারগেট কেলেঙ্কারি হচ্ছে, ওয়াটারগেট একটা বিল্ডিংয়ের নাম, যে বিল্ডিংয়ে বিরোধী দলের একটা হচ্ছে তোমার হচ্ছে ছিল, বিরোধী দল, আমেরিকার যে বিরোধী দল, রিচার্ড নিক্সনের যে বিরোধী দল, তাদের সদর দপ্তর ছিল ওয়াটারগেট বিল্ডিংয়ে। তো ওই বিল্ডিংয়ে গিয়ে বিরোধী দল কি কথা বলে, কি কলা কৌশল করে, কি তোমার হচ্ছে টেকনিক অবলম্বন করে, রাজনীতি নিয়ে কোন কথা বলে, এইগুলো আড়ি পাতার জন্য বা গোপনে শোনার জন্য ডিভাইস লাগাইছিল। এই রিচার্ড নিক্সনের লোকগুলো গিয়ে বিরোধী দলের সদর দপ্তর ওয়াটারগেটের বিল্ডিংয়ে গিয়ে কি লাগাইছিল? তোমার হচ্ছে ডিভাইস লাগিয়েছিল। সেটা পরে জানাজানি হয়ে যায়, ধরা পড়ে যায় এবং এই নিয়ে একটা কেলেঙ্কারি হয়ে যায়, যে কেলেঙ্কারি 72 থেকে 74 পর্যন্ত চলে, যাকে বলা হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারি। ওয়াটারগেট কি একটা বিল্ডিংয়ের নাম, যেখানে আমেরিকার বিরোধী দলের কি ছিল? সদর দপ্তর ছিল। এই ওয়াটারগেট বিল্ডিংয়ে আড়ি পাতার জন্য বা গোপনে সকল তথ্য জানার জন্য বিরোধী দল কি কলাকৌশল আলোচনা করে সেগুলো জানার জন্য ডিভাইস লাগিয়েছিল। এই জন্য একজন ব্যক্তি প্রেসিডেন্ট কি পড়ে যায়? একটা কেলেঙ্কারিতে পড়ে যায়, যে সে বিরোধী দলের সকল কথা শোনার জন্য ডিভাইস লাগিয়েছে, লোক লাগিয়ে দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারি। সবার লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও, সবাই লিখেছো কিনা। লেখা হলে এবার চলে যাচ্ছি আমরা 1900 কত সালে ছিলাম? আমরা ছিলাম 74-এ। 74-এর পরে এই পর্যন্ত আমেরিকা পড়লে তোমার চলবে, এই পর্যন্ত পড়ার পরে আমেরিকার না পড়লেও চলবে। এই আমেরিকার এই ঘটনাগুলো তোমাকে জানতেই হবে, না জানলে হবে না। ঠিক আছে, এবার ওই যে যুক্তরাষ্ট্রের আর একটা তথ্য লিখে নাও দ্রুত। যুক্তরাষ্ট্রের আরও 2-1টা তথ্য লিখে নাও। আমরা যুক্তরাষ্ট্রে লিখছি, তোমরা অ্যাড করে নাও। লেখো যুক্তরাষ্ট্রের সামরিক ভবনের নাম। সামরিক ভবন লেখো পেন্টাগন। সামরিক ভবনের নাম পেন্টাগন। তারপর লেখো যুক্তরাষ্ট্রের সামরিক ভবনের নাম কি? পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক এই মার্কারটা আগে হলে আমার অনেক আগে লেখাটা আবল তাবল হচ্ছিল। প্রশাসনিক ভবনের নাম হচ্ছে তোমার ক্যাপিটাল হিল। ক্যাপিটাল হিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস ভবন কি ভবন বলো তো? অফিস ভবন।
অফিস ভবনের নাম হচ্ছে ওভাল অফিস। ওভাল অফিস, ওভাল কি বলো তো? অফিস। তারপর লেখো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট কি বলেছি? হাউস। এখন লেখাগুলো মোটামুটি বুঝতে পারবা, আগের মার্কার পিছলায় যাচ্ছিল, হোয়াইট হাউস, আগের কলমটা পিছলায় যাচ্ছিল, ঠিক আছে? ওকে, লিখেছো হোয়াইট হাউস। আচ্ছা, এরপরে লেখো তাহলে সামরিক ভবনের নাম পেন্টাগন, মানে পাঁচকোনা ভবন, পাঁচকোনা ভবন। প্রশাসনিক ভবন নাম হলো ক্যাপিটাল হিল। প্রেসিডেন্টের অফিস ভবনের নাম হলো ওভাল অফিস। আর যুক্তরাষ্ট্রের বাসভবনের নাম প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। এটা আমরা একটু আগে লিখেছো? সবার লেখা হয়েছে কিনা? এবার আমরা যেখান থেকে প্রশ্ন অনেক বেশি পাবো, লেখা হয়েছে সামরিক ভবন পেন্টাগন, প্রশাসনিক ভবন ক্যাপিটাল হিল, প্রেসিডেন্টের বাসভবন ওভাল অফিস, বাসভবনের নাম যেখানে তোমার হচ্ছে বসবাস করে সেটা কিন্তু হোয়াইট হাউস লেখা হয়েছে। লেখা হলে এবার যুক্তরাষ্ট্রের সর্বশেষ একটা জিনিস লিখে নাও, পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা আইনসভা, পার্লামেন্ট বা কি বলেছি? আইনসভা, আইনসভা। এই পার্লামেন্ট বা আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম বা আইনসভার নাম কি বলতো? কংগ্রেস। কংগ্রেস। এই কংগ্রেস আবার দুই কক্ষ বিশিষ্ট। কয় কক্ষ বিশিষ্ট? দুই কক্ষ বিশিষ্ট। এক কক্ষ হচ্ছে উচ্চ কক্ষ, উচ্চ কি বলেছি? কক্ষ। আর একটা হচ্ছে নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে আসন, উচ্চ কক্ষের নাম কি? সিনেট। উচ্চ কক্ষের নাম কি বলতো? সিনেট। আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। সিনেটের আসন সংখ্যা হচ্ছে 100। সিনেটের আসন কত? 100। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আসন কত? এখানে আসন হচ্ছে 435টি। 400 কতটি? 35টি। তাহলে এই যে আসন সিনেটে কত? 100। আর নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কত? 435টা। আর তাহলে এখানে উচ্চকক্ষে কত? তাহলে এখানে যদি আসন, মোট আসন যোগ করি, যুক্তরাষ্ট্র যদি মোট আসন যোগ করি, আসন, আসন কত হচ্ছে? সিনেটে 100, সিনেট কত? 100। আচ্ছা, নিম্নকক্ষের কত? হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কত? নিম্নকক্ষর কত? নিম্নকক্ষ, এটা নিম্নকক্ষ, আমরা ধরে এর জায়গা নাই তো, নিম্নকক্ষ। নিম্নকক্ষে কত? নিম্নকক্ষ হচ্ছে 435। আর সংরক্ষিত হলো 3টা, প্লাস লেখো সংরক্ষিত 3টি, প্লাস সংরক্ষিত 3টি, এখানে মুছে দিচ্ছি এটা, প্লাস কত বলো তো? সংরক্ষিত হলো 3টা। সংরক্ষিত কয়টা? 3টা। সংরক্ষিত কতটি? 3টি, 3টি। তাহলে দেখো মোট আসন কয়টা হচ্ছে? উচ্চকক্ষে হচ্ছে 100টা আসন সিনেটে, নিম্নকক্ষে পড়েছিলাম কতটি? 435টি। তাহলে এই যে নিম্নকক্ষে কয়টি? 435টি। তাহলে কত হলো? 535। আর সংরক্ষিত আসন 3টা, তার মানে মোট আসন হচ্ছে কিন্তু কতটি বলো তো? 538টি। তাহলে যুক্তরাষ্ট্র নির্বাচন হয় হলো 535টায় নির্বাচন, এই 100টাতে নির্বাচন হয়, আর এই যে 435টাতে নির্বাচন হয়, 435। তাহলে এটাতে নির্বাচিত আসন। তাহলে নির্বাচিত যদি কখন আসন বলে যুক্তরাষ্ট্রের, নির্বাচিত আসন বলে মনে রাখবা, যুক্তরাষ্ট্রের নির্বাচিত আসন বললে 535টা নির্বাচন হয়। কিভাবে? উচ্চকক্ষে 100, নিম্নকক্ষে 435। আর সংরক্ষিত কয়টা? সংরক্ষিত হলো 3টি। এই হলো মোট আসন যদি বলে, বা ইলেকট্রাল ভোট বলে এদেরকে ইলেকট্রাল ভোট বলে। তাহলে প্রথম থেকে বলি আমি, পার্লামেন্ট বা আইনসভার নাম, যেমন আমাদের জাতীয় সংসদ, ওদের হচ্ছে কংগ্রেস। আমাদের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, ওদের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম সিনেট, আসন 100। নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আসন সংখ্যা 435। এই 100 আর এই 435 উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে আসন হচ্ছে 535। এটা নির্বাচন হয়, এটাতে নির্বাচন হয়, নির্বাচন। কিন্তু সংরক্ষিত আছে আরও 3টা। তাহলে মোট যদি আসন বলে,
তখন এই সংরক্ষিত সহ বলতে হবে 538, কারণ নির্বাচন হচ্ছে 535 আর সংরক্ষিত 3, এই হচ্ছে মোট পার্লামেন্টের বিষয়। যুক্তরাষ্ট্র শেষ হয়ে গেল। যুক্তরাষ্ট্রের পরে কানাডা থেকে দু একটা তথ্য লিখে নাও। কোনটা বলো তো? কানাডা। কানাডা থেকে লিখে নাও। কানাডা লেখো পূর্ব নাম। কানাডার পূর্ব নাম ব্রিটিশ নর্থ আমেরিকা। এক স্লাইডেই শেষ হয়ে যাবে। ব্রিটিশ নর্থ আমেরিকা। কানাডার পূর্ব নাম ব্রিটিশ নর্থ আমেরিকা। কানাডার প্রদেশ কতটি বলেছি? 10টি। প্রদেশ 10টি। গুরুত্বপূর্ণ শহর লেখো কানাডার। গুরুত্বপূর্ণ কি বলেছি? শহর। কানাডার গুরুত্বপূর্ণ শহর লেখো মন্ট্রিল, মন্ট্রিল, ভ্যাঙ্কুভার, ভ্যাঙ্কুভার। তারপর লেখো হচ্ছে অটোয়া, মন্ট্রিল, ভ্যাঙ্কুভার কি অটোয়া, এই কয়েকটা মনে রেখো, মন্ট্রিল, ভ্যাঙ্কুভার, অটোয়া। তারপর লেখো কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয়। লিলি ফুলের দেশ, লিলি ফুলের দেশ ও ম্যাপল পাতার দেশ। ম্যাপল পাতার দেশ, লিলি ফুলের দেশ ও কি বলেছি? ম্যাপল পাতার দেশ। কানাডা লেখো আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। কানাডা আয়তনে পৃথিবীর কি বলেছি? দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটা? কানাডা। এই মহাদেশের মধ্যে প্রথম হলে পৃথিবীর দ্বিতীয় লেখা হয়েছে। তাহলে কানাডার পূর্ব নাম ব্রিটিশ নর্থ আমেরিকা। প্রদেশ সংখ্যা 10। গুরুত্বপূর্ণ শহর মন্ট্রিল, ভ্যাঙ্কুভার, অটোয়া, রাজধানী অটোয়া। লিলি ফুলের দেশ বলা হয়, ম্যাপল পাতার দেশ বলা হয়। ম্যাপল পাতা, লিলি ফুলের দেশ। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। শেষ হয়েছে? সবার শেষ হয়েছে কিনা? আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। শেষ হয়েছে? ঠিক আছে। তো কানাডা থেকে এটা শেষ হলে পরবর্তীতে আর দুই একটা তথ্য দিয়ে দিচ্ছি কানাডা সম্পর্কে। নিউজ প্রিন্ট উৎপাদনের শীর্ষ দেশ। নিউজ প্রিন্ট কাগজ উৎপাদনের শীর্ষ দেশ কি? নিউজ প্রিন্ট লেখো। নিউজ প্রিন্ট, নিউজ প্রিন্ট কাগজ উৎপাদনের শীর্ষ দেশ। কাগজ, কাগজ উৎপাদনে শীর্ষ দেশ, শীর্ষ দেশ। তারপর লেখো কানাডার তেল উত্তোলন কোম্পানির নাম। কানাডার তেল গ্যাস উত্তোলন, তেল বা গ্যাস উত্তোলন কোম্পানির নাম। উত্তোলন কোম্পানি, কোম্পানির নাম হলো নাইকো। কোম্পানির নাম বলো তো? নাইকো। কানাডার তেল গ্যাস উত্তোলন কোম্পানির নাম কি বলো তো? নাইকো। নাইকো কোম্পানি। কি কোম্পানি? নাইকো। লিখেছো? আচ্ছা। তারপর লেখো কানাডার, কানাডার কুইবেক অঞ্চলের মানুষ। কুইবেক, কানাডার কোন অঞ্চল? কুইবেক। কুইবেক অঞ্চলের মানুষ ফরাসি ভাষায় কথা বলে। এটা অনেকবার এসেছে। অঞ্চলের মানুষ ফরাসি ভাষায় কথা বলে, মানে ফ্রান্সের ভাষায় কথা বলে। তবে পুরো কানাডা কিন্তু ফরাসি ভাষায় কথা বলে। ভাষায় কথা বলে। পুরো কানাডা ইংরেজি ভাষায় কথা বললেও কানাডার কুইবেক অঞ্চলের মানুষ, কোন অঞ্চল? কুইবেক। এই কুইবেক অঞ্চলের মানুষ ফরাসি ভাষায় কথা বলে। ফরাসি কার ভাষা? ফ্রান্সের ভাষা। কারণ এই কানাডা ছিল ব্রিটিশ উপনিবেশ, কিন্তু কুইবেক ছিল ফ্রান্সের উপনিবেশ। কুইবেক ছিল ফ্রান্সের উপনিবেশ, মনে রাখবা। ঠিক আছে? তাহলে নিউজ প্রিন্ট কাগজ উৎপাদনের শীর্ষ দেশ কানাডা। কানাডার তেল গ্যাস উত্তোলন কোম্পানির নাম হচ্ছে নাইকো। কানাডার কুইবেক অঞ্চলের মানুষ ফরাসি ভাষায় কথা বলে। সর্বশেষ রাষ্ট্র আলোচনা, সর্বশেষ। লিখেছো? লিখেছো? সর্বশেষ। তাহলে কানাডা ইংরেজি ভাষায় কথা বললেও কুইবেক অঞ্চলের মানুষ কিন্তু ফরাসি ভাষায় কথা বলে। ফরাসি কি? ফ্রান্সের ভাষা। কানাডার এবার লেখো মেক্সিকো। মেক্সিকো, মেক্সিকো লেখো। আমরা রাজধানী জানি, মুদ্রা জানি। লেখো চকলেট শব্দটি মেক্সিকান। চকলেট, চকলেট মেক্সিকান শব্দ। কি শব্দ? একটি মেক্সিকান শব্দ চকলেট। তারপর লেখো মেক্সিকোতে গড়ে ওঠা বিখ্যাত সভ্যতা সমূহ। মেক্সিকোতে গড়ে ওঠা বিখ্যাত সভ্যতা সমূহ। সভ্যতা বা সিভিলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার এসেছে।
সভ্যতা সমূহ। মেক্সিকোতে গড়ে ওঠা পৃথিবীর বিখ্যাত সভ্যতা সমূহ। 1 নাম্বার লেখো মায়া সভ্যতা, মায়া সভ্যতা, মায়া সভ্যতা। 2 নাম্বার লেখো হচ্ছে আজটেক সভ্যতা, আজটেক, আজটেক সভ্যতা, আজটেক। তারপর লেখো 3 নাম্বার, এগুলো বইতে নাই, যে এই 2টা বইতে আছে, এখন যেগুলো লিখছে এগুলো বইতে নাই। ওলমেক সভ্যতা, বইগুলো হয়তো পরে কপি করবে। ওলমেক সভ্যতা। আর একটা আছে তোলতেক সভ্যতা, তোলতেক, তোলতেক সভ্যতা। এই 2টা বইতে পাবা, কারণ এই 2টা বিগত বছরে এসেছে। মায়া সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, আজটেক, ওলমেক সভ্যতা, তোলতেক সভ্যতা, তোলতেক লেখা হয়েছে। আর মেক্সিকো থেকে কিচ্ছু লাগবে না। আর মেক্সিকোর একটা বিখ্যাত শহরের নাম লিখে নাও, চিচেন ইৎজা। লিখে নাও মেক্সিকোর বিখ্যাত শহর, মেক্সিকোর বিখ্যাত শহর, মেক্সিকোর বিখ্যাত শহর, বিখ্যাত শহরের নাম কি? চিচেন ইৎজা। এই নামটা লিখে নিও, চিচেন ইৎজা। এটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য, মানে সপ্তাশ্চর্যের একটি, কিন্তু এটা চিচেন ইৎজা, ইৎজা, চিচেন কি? ইৎজা, ইৎজা, চিচেন ইৎজা, চিচেন ইৎজা। ঠিক আছে, তাহলে মেক্সিকোর বিখ্যাত শহরের নাম চিচেন ইৎজা, যেটি ইউনেস্কো কর্তৃক সপ্তাশ্চর্য, মানে 7 ওয়ান্ডার্সের অন্তর্গত, যেমন চীনের মহাপ্রাচীর, ভারতের তাজমহল, ঠিক আছে, রোমের কলোসিয়াম, এর মতো কিন্তু একটা সপ্তাশ্চর্য, মানে বিশ্ব ঐতিহ্যের মধ্যে যে 7টা সেরা, তার মধ্যে এই চিচেন ইৎজা কিন্তু একটা, যেটা মেক্সিকোতে আছে। সবাই লিখেছো? তাহলে লিখেছো? আচ্ছা, তো চকলেট শব্দটি মেক্সিকান। মেক্সিকো গড়ে ওঠা বিখ্যাত সভ্যতা মায়া সভ্যতা, আজটেক, ওলমেক, তোলতেক। আর মেক্সিকোর বিখ্যাত শহরের নাম কি? চিচেন ইৎজা। ঠিক আছে, চিচেন ইৎজা। সর্বশেষ আরেকটা রাষ্ট্র নাম লিখতে পারো, কিউবা, ক্যারিবিয়ান অঞ্চলের কিউবা, কিউবা। রাজধানী হাভানা, রাজধানী হাভানা, হাভানা। মুদ্রা পেসো, এটা থেকে প্রশ্ন আসে, মুদ্রা কি? পেসো, মুদ্রা পেসো। তারপর লেখো মুক্তার দেশ বলা হয়, মুক্তার দেশ। কিসের দেশ বলা হচ্ছে? মুক্তার দেশ বলা হয়, মুক্তার দেশ বলা হয়। তারপর লেখো চিনির আধার বলা হয়। চিনির আধার মানে কি? চিনির পাত্র, মানে প্রচুর চিনি মজুদ আছে, চিনির আধার বলা হয়, আধার, আধার বলা হয়। তারপর লেখো উত্তর আমেরিকার একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র, উত্তর আমেরিকার, আমেরিকা মহাদেশের বা আমেরিকার একমাত্র সমাজতন্ত্র নীতির রাষ্ট্র, একমাত্র সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে কি? সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, সমাজতন্ত্র নীতির রাষ্ট্র। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে এবং আসার সম্ভাবনা আছে। উত্তর আমেরিকার একমাত্র সমাজতন্ত্র নীতির রাষ্ট্র। তারপর লেখো বিখ্যাত নেতার নাম, বিখ্যাত কিসের নাম? নেতার নাম ফিদেল কাস্ত্রো, ফিদেল কাস্ত্রো, মনে রাখবা, ফিদেল কাস্ত্রো। যিনি মারা গিয়েছেন, এখন নাই তিনি, ফিদেল কাস্ত্রো মারা গিয়েছেন। ফিদেল কাস্ত্রো মৃত্যুবরণ করেছেন 16 সালে, ইনি মৃত্যুবরণ করেছেন, মনে রাখবা 2016 সালের 25শে নভেম্বর মারা গেছে, 2016 সালের 25 নভেম্বর তিনি মারা গিয়েছে। এই হচ্ছে কিউবা। কিউবার রাজধানী হাভানা, মুদ্রা পেসো, মুক্তার দেশ বলা হয়। চিনির আধার, আধার মানে কি? পাত্র, চিনির আধার বলা হয়। উত্তর আমেরিকার একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র, মানে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা যাকে বলে, আমেরিকার ঘোর শত্রু। সমাজতন্ত্র নীতি মানে আমেরিকার ঘোর শত্রু, কারণ আমেরিকার নীতি কিন্তু পুঁজিবাদী। আমেরিকার নীতি কি? পুঁজিবাদী। আচ্ছা, উত্তর আমেরিকার এক বিখ্যাত নেতা, এই রাষ্ট্রের বিখ্যাত নেতার নাম ফিদেল কাস্ত্রো। নাম শুনবা, পরে ইতিহাস পড়ব। যিনি মৃত্যুবরণ করেছেন 2016 সালের 25শে নভেম্বর, 25শে নভেম্বর। উত্তর আমেরিকা থেকে এর বাহিরে যা পড়িয়েছি কোনো প্রশ্ন আসবে না, আমি বলছি আসবে না, যা পড়িয়েছি তাই। একটা মহাদেশ, তোমাদের অত কষ্ট হয়েছে, আমার আরও বেশি কষ্ট হয়েছে। আমার এমনি আজকে অনেক অসুস্থ লাগছিল, মানে আজ অনেক অসুস্থ লাগছিল। তারপরেও অসুস্থ থাকলে কি হবে? ছোটো ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে হবে। প্রচণ্ড পরিমাণে অসুস্থ বোধ করছিলাম, তারপরেও আমি তোমাদেরকে একটা মহাদেশের সূক্ষ্ম, তুই চিন্তা করো যে তুমি অন্য কোচিংয়ে গেলে এই মহাদেশের, আমি তোমাকে আজকে বলছি, তুমি যাচাই বাছাই করবা, তুমি ঠকবা, কোনো সমস্যা নাই, ঠকে আসো। অন্য কোনো কোচিংয়ে ভর্তি হও,
তুমি উত্তর আমেরিকা দেখবা তোমাকে কোন দিক দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেবে তুমি বুঝতে পারো না, তুমি ভাবো এটাই তো সেরা, বা ভাইয়া কি অল্প পড়ালো, ভাইয়া তো সেরা, মাত্র 10-12টা তথ্য দিয়ে তোমাকে রেখে দেবে, কিন্তু কমন পড়বে না, লাস্টে গিয়ে বকা দিবা, কান্নাকাটি করবা, আবার আমাদের কাছে ফিরে আসবা, কিন্তু 1 বছর জীবন থেকে চলে যাবে। আমি বলছি যে আমার পরিশ্রম হয়েছে তোমাদের চেয়ে বেশি, কারণ আমি কথা বলছি, আমার অসুস্থতা বোধ করছিলাম, এরপরেও আমি তোমাদের ক্লাসটি একদম পুরো ফুলফিল একদম 100-100 এনে দেওয়ার চেষ্টা করেছি উত্তর আমেরিকা সম্পর্কে। এর বাইরে কোনো প্রশ্ন সচরাচর আসার সম্ভাবনা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ উত্তর আমেরিকা থেকে যদি আসে তাহলে এর মধ্যে কমন পড়ে যাবে যা তোমাদের পড়িয়েছি আজকে। তাহলে একটা ক্লাসে একটা মহাদেশের খুঁটিনাটি শেষ। তুমি যখন কোচিংয়ে পড়বা তোমাকে শুধু রাষ্ট্রগুলো পড়ায় দিতে পারে, উত্তর আমেরিকা সম্পর্কে কিছু আলোচনা করতে পারে, কিন্তু কখনো 100-100 কোনো মহাদেশ এক লেকচারে পাবো না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। দ্বিতীয় বিষয়, মানুষের তো জানতেও হবে, যে পড়ায় তার তো জানতেও হয়, কাজেই ভাই যে জানে সে পড়াইতে পারে, যে জানে না সে পড়াইতে পারে না। আর মনে রেখো, এখন যদি বলো ভাই এগুলো কি গুরুত্বপূর্ণ, যতগুলো তথ্য দিয়েছি প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। এখন যদি তুমি অন্য কোনো জায়গায় গিয়ে যদি তুমি অল্প তথ্য নিয়ে যদি মনে করো যে কমন পাবা, যাও সেখানে যাও, ঠগো, লাস্টে গিয়ে 1 সেকেন্ড টাইম হও বা যা হও সেটা তোমার ফিউচারের বিষয়। যদি তুমি কথা না শোনো তখন তোমাকে আমাদের এভাবে ছেড়েই দিতে হবে, উপায় নাই। আর যদি আমাদের কথা শোনো, যদি মনে করো ভাইরা জানে বোঝে, ভাইরা পরিশ্রমী, ভাইরা চুল পরিমাণ কৃপণতা করে না, তোমাদের ভবিষ্যতের জন্য দেখো, তোমরা অলসতা করলে, আমি কিন্তু অলসতা করিনি। দেখো এখান থেকে অনেকে লিভ নিয়ে নিয়েছে বড় ক্লাস দেখে, কিন্তু আমি টিকে আছি, আমি চুল পরিমাণ বিতৃষ্ণা বোধ করিনি। আমার শুধু একটু অসুস্থতা বোধের কারণে আমি একটু ক্লান্ত হয়েছি, সামান্য একটু, তারপরে তোমাদের বুঝতে দেয়নি। আমি সর্বশেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে টিকেছিলাম। ভাইয়েরা, সর্বশেষ কথা বলি, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। অনেকে কম্পিটিশন করবে, এখানে অনেক কম্পিটিশন, তোমাকে সবার চেয়ে ভালো করতে হবে, চান্স পেতে হবে, কাজে আমাদের সাথে পরিশ্রম করো। আমরা তোমাকে অবশ্যই চান্স পাওয়ার জন্য সবার চেয়ে এগিয়ে রাখবো, এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ তুমি যত দেরি করবা তুমি তত পিছিয়ে যাবা। মাইন্ড সেট আপ করো, দ্বিধাদ্বন্দ্বে থাকার প্রয়োজন নাই, ভর্তি হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, আমার জন্য দোয়া করো। আর ক্লাসটি কেমন লেগেছে জানি না, খারাপ লাগার কথা, কারণ ক্লাসটি অনেক বড় ছিল, অনেকের মাথায় ধরবে না, অনেকের মাথায় সেট আপ নিতে পারবে না। তবে তোমাদের ক্লাস নিয়ে আমার ভালো লাগে, কারণ আমি অনেক পড়াই বলতে তোমাদের একদম যেটা পড়াই সেটা একদম শিকড় সহ উপড়ে ফেলি, যাতে তোমরা এই কথা কখনো না বলতে পারো যে ভাই কমন পায় নাই। কমন 100% পাবা, মনে রেখো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, শুভরাত্রি।